গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম কিংবা অবরোধ ভাঙচুর এ বিষয়গুলো নিত্য নৈমিত্তিক ঘটনাই হয়ে দাঁড়িয়েছে। কিন্তু লাগাতার আমরা গণঅভ্যুত্থানের পর আন্দোলন কর্মসূচি দেখলেও আজকের দিনটি ছিল কিছুটা অন্যরকম। অনেকটাই ঘটনাবহুল দিন হিসেবে আখ্যাই দেওয়া যায়, কারণ আমরা মধ্যরাত থেকেই দেখেছি উত্তেজনার শুরু, যেখানে মানুষকে লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে আমরা দেখেছি সমাবেশের ব্যর্থ চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার এক ধরনের অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থান নামক সংগঠনের বিরুদ্ধে। সে সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় ডেমরা যাত্রাবাড়ি, আহত হয় অর্ধ শতাধিক, উত্তপ্ত কারওয়ান বাজার। সব মিলিয়ে হচ্ছেটা কি? আন্দোলন আর কতদিন চলবে? পরিস্থিতি সামনের দিকে কি হতে যাচ্ছে? এসবই আজকে আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জয় আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় শিরোনাম নির্ধারণ করেছি আর কত আন্দোলন, আর এই আলোচনায় গিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অভিন্ন একটি প্রশ্নই রাখতে চাই, যেটি আমরা শিরোনাম নির্ধারণ করেছি আর কত আন্দোলন। জনাব রহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট অধ্যাপক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি শিরোনাম করেছেন আর কত আন্দোলন, এবং আমি যদি আজ, গতকাল বা তার আগের দিন এই প্রেক্ষাপটগুলোতে, বিশেষ করে ঢাকা শহর এবং ভিন্ন জায়গায় যে ঘটনাবহুল পরিবেশ পরিস্থিতি দেখি, তা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো আন্দোলন দেখছি না। এটাকে আসলে আন্দোলন বলে না। আমার পরিষ্কার সাপ কথা, এটা এত ব্যাখ্যার দরকার নেই। এটাকে আন্দোলন বলে না। এটাকে কি বলে? সেটাই হচ্ছে এখন প্রশ্ন। সেই প্রশ্ন যদি বলেন আমারও, আমি যদি মনে করি বা বলি যে এটা তো অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দূর থেকে, যেটা মব সৃষ্টি করে কিছু ঘটনা ঘটানো হচ্ছে, কতগুলো হঠকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ উদ্দেশ্য সাধনের, আন্দোলনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে, কিন্তু সেটা থেকে পজিটিভ উদ্দেশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ কত উদ্দেশ্য সাধনের জন্য করা হচ্ছে। সুতরাং এটাকে আমি প্রকৃতপক্ষে মানে তাদের কাছে, যারা করছে তাদের কাছে আন্দোলন, সেটা সে বলতে পারে কোড আনকোড, সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না। কিন্তু আন্দোলন বলতে আমরা একটা বিশেষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাহলে এই যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম, তার মধ্য দিয়ে আমরা এখন চাইবটা কি? এখন যদি বলি আন্দোলন সংগ্রামের কথা বলি, সেটা সবই হবে একটা পজিটিভ অ্যাটিটিউডের জায়গা থেকে, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনকল্যাণ পূরণের জন্য। প্রসঙ্গক্রমে বলি, ধরুন এই যে গতকাল, আজকেও কিছুটা অবশ্য হয়েছে, পরে কোর্টের কারণে এটা আর হয়নি, আমাদের ব্যাটারি চালিত রিক্সা, সেটা নিয়ে যেটা হলো, এইখানে যখন এই শ্রমিকরা দেখলো তার জীবন জীবিকার উপরে আঘাত, সেইটা সে গেছে। যদিও আমার বিবেচনায়, ছোট্ট বিবেচনায় বলি, এটা অপ্রয়োজনীয় ছিল এই কারণে, কারণ বহু আগে কিন্তু, আমি যদি ভুল না করি, এটা কিন্তু সুপ্রিম কোর্টেরই একটা ডিসিশন ছিল যে বড় বড় মহাসড়ক ছাড়া অন্য জায়গাগুলোতে এটা চলবে। সুতরাং এটা প্রয়োজন ছিল না, পরে যেটা আসলো। যাই হোক, ওই আলোচনা আর করতে চাই না, কারণ অলরেডি এইটা 1 মাসের জন্য স্থগিত করছে। এবং একটা আজকে আমি যদি পত্রিকায় পড়লাম, স্থানীয় পুলিশ কমিশনার তারা একটা বৈঠক যেটা করেছে, সেটা শ্রমিক স্বার্থ এবং যাতে এই সংকটগুলো দূরীভূত হয় তার জন্য সে পদক্ষেপ নিচ্ছে। বলছি, সেটা একটা জীবনের উপরে আঘাত ঘটলেই সেটা একটা যদি বলেন, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানে, এইটা তো খুবই আসলে মনটা খারাপ হয়, কারণ আমরাও তো ছাত্র, কেনা সবাই তো ছাত্র ছিলই। তো এখন সেইখানে সবচেয়ে বড় কথা, তারা যদি শুরুতে কোনো কিছু করে, আপনি দেখবেন শুধু ভাঙচুর না, একটা জায়গায় যে যেন লুটতরাজ করতেছে। এটা তো আমি তো ভাই এটা ভাবতেই পারি না। দেখলাম একটা কলেজের অধ্যক্ষ, তিনি মানে চোখে পানি ফেলতে ফেলতেই তার দুরবস্থার বর্ণনা দিচ্ছেন। তাহলে এটা কি বলবেন? আগের দিন ঘটনা ঘটলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, পরের দিন আরেকজন প্রতিশোধ নিতে যাচ্ছে। এবং শুধু এইটা না, তার আগেও কিন্তু আমাদের নিউ মার্কেট এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে। সাইনবোর্ড নিয়ে চলে যাচ্ছে, এটা আপনি এটাকে কি বলবেন? পরিস্থিতি এটাই, পরিস্থিতি এরকম জায়গায় চলে গেছে। আমরা দেখলাম একটা পত্রিকা, একটা পত্রিকা নিয়ে নানা মত থাকবে, নানা পথ থাকতে পারে। আমরাও তো বাংলাদেশের যদি বলেন, আমরা বামপন্থীরা তো দেখি অধিকাংশ পত্রিকা আমাদের অ্যাটিটিউডের সাথেই নাই, সেটা অন্য আলোচনা। কিন্তু তার মানে তো আমি এটা খর্ব করতে পারি না। তারপরে এক একটা পত্রিকা অফিসে যে তাকে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আইনি কাজ করতে পারে, তার বক্তব্য দিতে পারে। কিন্তু যেভাবে ওইখানে যে ধরনের ঘটনা ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে সংগঠিত করা হলো, এবং তারপরে দেখলাম যে রাজশাহী কোথায় যেন দেখলাম কি উৎসব, যেন একটা সাইনবোর্ড তুলে নিয়ে চলে যাচ্ছে,
কল্পনা করতে পারি আমরা? আমরা তো আমার বিবেচনায়, যদি আপনি যেহেতু আন্দোলনের কথা বলছেন, আন্দোলনে যে কোনো মানুষ তার মত পথ প্রকাশ করতে পারে, সেই স্বাধীনতা আছে, কিন্তু এ ধরনের ঘটনাকে আন্দোলন বলে কিনা জানি না। কিন্তু আমি এই সময় আরো বলছি, যেটা একটু আগে বললাম, যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গঠিত সরকার এবং একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি, তাতে মানুষের আগের হয়তো কথা বলার অধিকার ছিল না, সে তার কথা বলতে পারে, তার বক্তব্য দিতে পারে, বিবৃতি দিতে পারে, তার আকাঙ্ক্ষার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটাতে পারে, কিন্তু এনার্কি সৃষ্টির অধিকার কারোর আছে বলে আমার বিবেচনায় এটা নাই, এবং এটাকে আন্দোলনও বলে না, মানে অন্য কিছুও বলে বলে আমার মনে হয় না। আমি বরঞ্চ দাবি করি যে সরকার এই ব্যাপারে, দেখবেন যেগুলো সবই কিন্তু চিহ্নিত কারা করছে, এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার নানা কারণে, আপনাদের মিডিয়ার কারণে সবাই সবটা জানে, চিহ্নিত। তাহলে দেখা দরকার কারেটের সাথে জড়িত এর নেপথ্যের নায়ক কেউ আছে কিনা। এবং আমি প্রসঙ্গ জনাব রহিন হোসেন প্রিন্স, সরকারের নমনীয়তার সুযোগ নিচ্ছে কি কোনো পক্ষ? হ্যাঁ, আমি আসছি, আমি ওই কথাটা একটু আমি কনক্লুড করি। ওই শব্দটা আপনি বলেছেন, আমি বলছি যে এইখানে দেখবেন শুধু তাই না, আমাদের অনেকে, এমনকি সরকারের মধ্যেও আছেন অনেকের বক্তব্য বিবৃতি বা সরকারের সমর্থক হিসেবে পরিচিত, তাদের কত ভূমিকাও এদেরকে উৎসাহিত করছে বলে আমরা দৃশ্যমান দেখছি সোশ্যাল মিডিয়ার কারণে এবং নিউজের কারণে। এই একটা। আর এর আগে আপনি দেখবেন এই যে আমরা আলোচনা করছি আজ, গতকাল বা তার আগের দিনে যে ঘটনা, এর আগে কতগুলো ঘটনা ঘটেছে, যেটা আপনি ঢাকা কলেজকে কেন্দ্র করে অন্য জায়গায়, আরো বাংলাদেশের অনেক জায়গায়। সেক্ষেত্রে বলবো সরকার খুব দৃঢ়তার সাথে এ ব্যাপারে ভূমিকা না নেওয়ার কারণে, যেটা আপনি নমনীয় বলেন আর যাই বলেন, আমি মনে করি যে সেই সুযোগগুলো পেয়েছে। সুতরাং আমি এখান থেকে দাবি করছি যে আমরা আর এক সেকেন্ডের জন্য এটা দেখতে চাই না, কারণ এই ধরনের সংঘাত, সংঘর্ষ গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে এবং আমরা যে অগ্রগতির ধারায় যেতে চাই সেইটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনার সময় যারা অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ছিল, যারা দেশের অভ্যন্তরে অপশক্তি, যারা দেশ বিদেশের অপশক্তি, তারাই কিন্তু সুযোগ নেবে এবং তারাই কিন্তু দেখবেন কোশ্চেন নিয়ে আসবে গণ অভ্যুত্থান এবং প্রশ্নে, যেটা মোটেই উচিত না। এবং আমি দুইটা কথা ছোট করে বলেই শেষ করি। একটা হচ্ছে আমরা সরকারের এ ব্যাপারে স্পষ্ট পজিশন কি, এই বক্তব্য আশা করি। দ্বিতীয় হচ্ছে তাদের দৃঢ় ভূমিকা, ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যের যারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আমি দাবিও এই আজকের এই আপনার এই আলোচনা থেকেও আমি এটা করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই আমরা দেখেছি যে দাবি দেওয়ার এক ধরনের বায়না ঘরে পরিণত হয়েছে দেশ। কিন্তু আজকের দিনটা যদি আমরা স্পেসিফিক্যালি বলতে চাই, আজকের দিন আমরা এত ঘটনা দেখলাম, মধ্যরাত থেকে এক ধরনের উত্তেজনা আমরা দেখলাম, কোনোভাবে কাকতালীয় ভেবে সরলীকরণ করার কোনো সুযোগ আছে কি? দেখুন, এখানে কয়েকটা ব্যাপার আছে, আমি একটু একটা জায়গা থেকে শুরু করি। যে আন্দোলন করাটা, এইটা পার্ট অফ গণতান্ত্রিক অধিকার, আন্দোলন যে কেউ করতে পারে। এটা নিয়ে আসলে সমস্যাটা হচ্ছে দুটো জায়গায়। এক, আমরা যখন আন্দোলনটা করছি সেই আন্দোলন, এটা আমরা যখন হচ্ছে গিয়ে কারো অধিকার কেড়ে নেওয়ার জন্য আন্দোলন করছি, আপনাকে তাকেও পলিটিক্যাল স্পেস দিতে হবে। আপনি পছন্দ না করতে পারেন, কিন্তু ওইটাকে হচ্ছে গিয়ে জোর খাটানো যাবে না আনলেস অ্যান্ড আনটিল তারা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় আক্রমণ করা শুরু করে, ফিজিক্যালি হচ্ছে গিয়ে কোনো একটা ভাঙচুর করছে, কোনো একটা জায়গায় হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করছে, তখন এটা রাষ্ট্রের দায়িত্ব, তখন হচ্ছে গিয়ে সেই নিরাপত্তাটা প্রদান করা। মানে খুব সোজা কথা যে এক, আমরা যেটাকে নো হার্ম প্রিন্সিপাল বলি, যতক্ষণ পর্যন্ত আপনার কোনো অ্যাক্টিভিটিস বা কাজের কারণে কারো কোনো ফিজিক্যাল ক্ষতি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলনটা, সেটা যত সিলি কারণেই হোক, একটা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় সেটাকে হচ্ছে কি আপনার দিতে হবে। যে মোমেন্টে সেটা একটা ফিজিক্যাল কনফ্রন্টেশনের জায়গায় চলে যাবে, তখন কিন্তু রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে এটা থামানোর জন্য। এবং সেই হার্মটা ডেমনস্ট্রেবল হার্ম, মানে দেখা যাচ্ছে এরকম হার্ম, আমার অনুভূতি আহত হয়েছে, সেটা আসলে কোনো ধরনের ক্ষতি নয় যতক্ষণ পর্যন্ত না এটাতে কেউ আহত হচ্ছে বা কোনো একটা প্রতিষ্ঠান আপনি ভাঙছেন। এখন ওই জায়গা থেকে যদি দেখি, যেমন আজকে যেটা হয়েছে, আপনি রাজশাহীর যেই ঘটনাটা, সেটা কিন্তু হচ্ছে গিয়ে সরাসরি একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আপনি আঘাত করেছেন, আপনি হার্ম করেছেন। আমি যে হার্ম প্রিন্সিপালের কথা বলছিলাম, আপনি কিন্তু হচ্ছে গিয়ে ভাঙার সৃষ্টি করেছেন, আপনি নৈরাজ্য সৃষ্টি করেছেন। আপনার দাবি দেওয়া যে আমি এই সংবাদপত্র পছন্দ করি না, এই দাবি আপনি জানাতে পারেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমি এটাকে বাধা দিতে পারবো না। আপনি অনেক কিছুই হচ্ছে গিয়ে দাবি করতে পারেন, এই দাবি করার অধিকার আপনি আছেন। কিন্তু এই যে যখন আপনি ভাঙতে যাচ্ছেন কোনো কিছু, সেই মোমেন্টে হচ্ছে আপনি একটা লাইন ক্রস করছেন। এবং যেটা হচ্ছে যে রাষ্ট্রকে এই জায়গাটায় খুব পরিষ্কার থাকতে হবে। আজকে যে বক্তব্যটা এসেছে যে এই ধরনের কোনো কিছু সরকার সহ্য করবে না, এরকম একটা বক্তব্য যে এসেছে, এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে। এই বক্তব্যটা যদি গতকাল আসতো, যে গতকাল প্রথম আলো অফিসে যে ঘটনাটা ঘটেছে সেইটা আমরা দেখেছি,
আমরা এই জিনিসটাকে সমর্থন করি বা করি না কিন্তু এটা যদি হচ্ছে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করার কোনো একটা পর্যায়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে সেটা থামানোর দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্র সেই দায়িত্বটা নেবে। এই বক্তব্যটা আমরা গতকাল পাইনি, আজকে পেয়েছি। এই টাইমিংটা আমার মনে হচ্ছে গিয়ে সরকারের ঠিক করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব, যে ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা আটকানোর চাইতে আগে কিভাবে হচ্ছে গিয়ে সেটাকে প্রিভেন্ট করা যায় সেই জায়গাটার উপর জোর দেওয়া হচ্ছে জরুরি। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয়, আপনি যেটা বললেন যে এই যে আমরা ষড়যন্ত্র বলি যাই বলি, এই অপরচুনিটি সবসময়ই থাকবে। কোনো একটা গোষ্ঠী, কোনো একটা কিছু, সে সবসময় সেটা চেষ্টা করবে। আর প্রশ্ন হচ্ছে সরকার সেটার ব্যাপারে কতখানি সজাগ, সরকার সেটা থামাতে হচ্ছে গিয়ে কতখানি ব্যবস্থা নিচ্ছে, এবং সরকার হচ্ছে গিয়ে হাতে আসলে কতখানি শক্তি আছে সেটাকে প্রতিরোধ করার। এখন দেখেন, আজকে এই যে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং মোল্লা কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটলো, এখন এই ক্ষেত্রে এই যে ছাত্ররা যখন এই কাজগুলো করছেন, আমাদের খারাপ লাগছে, ঠিক আছে, এটা কেন হচ্ছে? একটা কারণ হচ্ছে যে ছাত্ররা ধরে নিয়েছেন বা দেখছেন আগের ঘটনাগুলোর প্রেক্ষিতে যে আমি যদি এই কাজগুলো করি তাহলে কনসিকুয়েন্স খুব একটা হচ্ছে না। রাষ্ট্র বা সরকার বা পুলিশ, ল এনফোর্সমেন্ট এজেন্সি আমার এগেনস্টে খুব শক্ত পদক্ষেপ নিতে পারছেন না। এই ক্ষেত্রে সত্যি কথা বলতে আমি সরকারের প্রতি খানিকটা সহানুভূতিশীল, এই অর্থে যে এই যে পুলিশ, যে সরকারের কাছে এটা একটা বড় ধরনের ডিলেমা হয়ে গেছে 5ই আগস্টের পরে। পুলিশের আগের ভূমিকা, সেক্ষেত্রে পুলিশকে যদি হচ্ছে গিয়ে আবারও ওই ভূমিকাটা দেওয়া হয় যে এইখানে হচ্ছে গিয়ে বল প্রয়োগ করে জিনিসটাকে থামানো, তাহলে এটার যে নেগেটিভ কনসিকুয়েন্স হবে সরকারকে ওইটা চিন্তা করতে হচ্ছে। আবার এইখানে যে জানমালের ক্ষতি হচ্ছে সেটাও থামাতে হচ্ছে। এই দুটোর মধ্যে আমি ব্যালেন্সটা কিভাবে করব, আমার মনে হচ্ছে সরকার এখনো এটাকে ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিচ্ছে কারা? এটা হচ্ছে গিয়ে সুযোগ কারা নিচ্ছে, এটা তো হচ্ছে গিয়ে এই মুহূর্তে খুব স্পষ্ট করে বলা ডিফিকাল্ট। এখানে দুটো অ্যাক্টর আছে। একটা হচ্ছে গিয়ে আমরা যেটা আগে বলে এসেছি যে যারা খুব সোজাভাবে যদি আমি এভাবে বলি কথাটা, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এইটার সুবিধা কারা কারা পেতে পারেন? এক পেতে পারেন হচ্ছে গিয়ে যে প্রথমত যারা চাচ্ছেন যে এই সরকারের উদ্দেশ্য যেটা সেটা ব্যর্থ হোক। এখন সেই উদ্দেশ্যটা কি, সেটা যদি সংস্কার হয় সংস্কারটা ব্যর্থ হোক, এটা যারা চাচ্ছেন। এইটা হতে পারে হচ্ছে গিয়ে এই সরকার দ্রুত তার সকল লক্ষ্য এগুলো বাদ দিয়ে সরকার তাড়াতাড়ি হচ্ছে গিয়ে একটা কিছু করে তাড়াতাড়ি চলে যাক, এত কোনো কিছু হচ্ছে গিয়ে সরকারের করা দরকার নেই, সেখান থেকে আসতে পারে। এই মোমেন্টটা আমাদের কাছে নেই, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, ইনসেন্টিভটা কার? ইনসেন্টিভটা আগের সরকারে যারা ছিলেন তাদের একটা আবার গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার একটা অপরচুনিটি তৈরি হয় যে আমরা এই জিনিসপত্রগুলো সামলাতে পেরেছি, এই সরকার পারছে না। দুই, যারা চান না হচ্ছে গিয়ে সংস্কারটা যথাযথভাবে হোক, বা সংস্কার হলে যারা মনে করছেন হচ্ছে গিয়ে তাদের সমস্যা হবে, তারা হতে পারেন। এই জায়গাগুলো থেকে হচ্ছে গিয়ে হতে পারে। এইটার সাথে যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে আপনার ইনসেন্টিভটা। এইটার সাথে যুক্ত হচ্ছে গিয়ে সরকার ওই যে যেটা বললাম যে ব্যালেন্স করতে না পারাটা, যে কোন জায়গাটা এসে হচ্ছে গিয়ে আমাকে মানে ইউ হ্যাভ টু পুট ইউর ফুট ডাউন অ্যাট সাম পয়েন্ট, যে আমি এই পর্যন্ত সহ্য করতে পারি আর না। এইটা আমার মনে হয় এই লাইনটা আমরা অনেক দিন থেকেই বলে আসছি, এই লাইনটা ড্র করার সময় আরও আগে চলে এসেছে। এবং যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে সরকার, কারণ আপনি সরকারের কাছ থেকে কি আশা করেন? আমরা যখন গভর্নমেন্ট বলি, আমরা যখন স্টেটের রেসপন্সিবিলিটির কথা বলি, স্টেটের মূল রেসপন্সিবিলিটি তো হচ্ছে গিয়ে জনগণের নিরাপত্তা প্রদান করা। স্টেটকে তো আমরা বলি হচ্ছে গিয়ে যে মনোপলি অফ ভায়োলেন্স স্টেটের হাতে আছে। মানে স্টেটের হাতে এই মনোপলি অফ ভায়োলেন্স থাকার মানেটা হচ্ছে যে অন্য কেউ এইখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে পারবে না। যদি কেউ করার চেষ্টা করে স্টেট, তাহলে হচ্ছে গিয়ে তার মিনস অফ ভায়োলেন্সটাকে ব্যবহার করে সেটাকে কন্ট্রোল করবে। যদি স্টেট সেটা করতে ব্যর্থতা দেখায়, যদি মানুষজনের মনে হয় যে স্টেট আসলে শক্তিশালী না আমাকে থামানোর, তাহলে সিচুয়েশন আরও খারাপ হবে। প্রত্যেকটা আমরা তো এভাবেই শিখি। আজকে ছাত্ররা এটা দেখছে যেটার কনসিকুয়েন্স হচ্ছে আরও করা যেতে পারে। নেক্সট টাইম আপনি এই যে যাদের কথা বললেন, যারা আজকে ওই 1 লাখ টাকা ঋণ নিয়ে এসে চলে আসে, তারা আজকে ঋণ পর্যন্ত সন্তুষ্ট, কালকে এই ঋণ না পেলে এই লোকজনদেরকে দিয়ে হচ্ছে কি আবার ঘরবাড়ি ভাঙা সৃষ্টি করবেন, কারণ তারা মনে করছেন যে সরকার থামবে না। ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সেই ষড়যন্ত্রকে আটকানোর জন্য ওই যে ফুট ডাউন করা, আগে থেকে টাইমিং অনুযায়ী মেসেজটা দেওয়া। যে লাখ টাকার ঋণের প্রলোভন দেখিয়ে গণঅভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হলো, নেপথ্যে কারা? প্রশ্নটি থাকছে আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশপ্রতীকের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে আলোচনায় আমরা ছিলাম, লাখ টাকা ঋণের লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা যেটা বলা হচ্ছে, নেপথ্যে কারা? আমার মনে হয় যে নেপথ্যে কারা, এগেইন এইটা এই মোমেন্টে স্পেকুলেশনে যাওয়া খুব ডিফিকাল্ট। আমরা যেটা জানি হচ্ছে গিয়ে এটার সাথে যারা জড়িত ছিলেন তাদের অর্গানাইজারদের একজনকে খুব সম্ভবত গ্রেফতার করা হয়েছে। আই থিঙ্ক উনার কাছ থেকে হয়তো জানা যাবে যে কি উদ্দেশ্যে বা কি কারণে হচ্ছে গিয়ে এটা করা হয়েছে। বাট এইটা যে ইমপ্রেশনটা দেয়, মানে ইমপ্রেশনটা হচ্ছে কি খুবই প্রবলেমেটিক একটা ইমপ্রেশন, যে আপনি লোকজনকে নিয়ে আসছেন রাতের বেলায় এবং হচ্ছে গিয়ে তাদেরকে আপনি যে কথা বলে আনছেন এবং তারা বলছেন যে হচ্ছে গিয়ে তাদেরকে এই উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। এই ইমপ্রেশনটা একটা অস্থিতিশীলতার ইমপ্রেশন দেয় যদি আমরা হচ্ছে গিয়ে দেখি। বাট খুব পরিষ্কার করে হচ্ছে গিয়ে এটার পেছনে কি আছে যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারছি এটার পেছনে আসলে কতখানি অস্থিতিশীলতা তৈরি করার জন্য কোনো একটা কাজ করা হয়েছে, কতখানি হচ্ছে গিয়ে এইটা মেবি দেয়ার আর আদার অ্যাকশনস অর ইন্টেনশনস হুইচ ওয়েন্ট রং, এই মুহূর্তে খুব পরিষ্কার করে আসলে বলা যাচ্ছে না। কারণ এই স্পেকুলেশন সবসময় একটা ঝামেলা তৈরি করে ইফ উই ডোন্ট হ্যাভ কমপ্লিট ইনফরমেশন। সো আমাদের একটু ওয়েট করে দেখতে হবে যে এটা কোত্থেকে আসছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমরেড রহিন হোসেন প্রিন্স। আমরা দেখছিলাম কয়েকদিন ধরে অটোরিকশা চালকদের আন্দোলন চলছে। গতকাল আমরা দেখলাম যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলো এবং উত্তপ্ত পরিস্থিতি। সেই পর্যায়ে এসে বা সেই দিনটিকে আমরা যদি বলি যে সুনির্দিষ্টভাবে লক্ষ্য নিয়ে লাখ মানুষকে সমাবেতের চেষ্টা। আচ্ছা, আমি এক্ষেত্রে একটু আমি স্পেসিফিক ওই পয়েন্টে আলোচনায় আসার আগে খালি একটু ধন্যবাদও জানাই বলি ডক্টর আসিফ আগের পার্টে এবং সর্বশেষ পার্টে উনি কতগুলো কথা বলেছেন আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ। সেটা আমি প্রথম পার্টেরটা গুরুত্বপূর্ণ বলি যে উনি একজন তো শিক্ষক মানুষ, সুতরাং সেই হিসাবে উনি ওনার যে কংক্রিট পজিশনটা বলেছে যে সরকারকে এই বিবেচনাগুলো করা দরকার, যথাসময়ে ভূমিকা নেওয়া এবং কোথায় যে তার এটা থেমে কাজটা করতে হবে সেটা করা। কারণ সেটা কেন চাই আমি আমার আলোচনায় গণঅভ্যুত্থান তার চেতনার সাথে বলেছি, সেটা আমি গুরুত্বের সাথে বিবেচনা করি উনি যে বক্তব্য দিয়েছেন সেটি। এবং আপনি যে প্রশ্ন এখন করলেন উনিও এর যে সিকোয়েন্সগুলো বলেছে সেই সিকোয়েন্সের সাথে আমি একমত। আমি শুধু একটু যুক্ত করি যে এটা ঠিক, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চিনি এই যে যারা এই আন্দোলনকারী তার মধ্যে মোস্তফা আমিন যিনি এইটার মূল লিডার এবং আরেকজন আছে আমি নামটাম সবারটা মনে করতে পারি না। এনারা বিভিন্ন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এনারা নানা ধরনের আন্দোলন করে এবং এটা অনেকেই চেনেন রাজনৈতিক অঙ্গনে যারা আছেন। একসময় ভিসামুক্ত আন্দোলনের অন্যতম নেতা তিনি ছিলেন এবং তিনি বিভিন্ন অনেকগুলো পার্টিও বিভিন্ন সময় করেছেন, মেয়র ইলেকশন করেছেন এবং উনি কিন্তু অনেক বয়সী মানুষ, অ্যাডভোকেট, নিজে খুব আয় করেন বলে জানি না, জাতিসংঘেও কাজ করেছেন। মানুষ হিসাবে আমি মোস্তফা আমিন ভাইয়ের কথা বলছি, আর সবাইকে আমি চিনি না, আমি সবার কথা বলছি না। কিন্তু যে সমস্যাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা বলবো। প্রথম কথা, উনি যে অ্যাপ্রোচটা আমি আজকে দেখলাম ফেসবুকের মাধ্যমে যে লিফলেট, সেই লিফলেটের অ্যাপ্রোচ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। তা আমি তো আশা করি না যে মোস্তফা আমিন ভাই এই ধরনের ভুল বোঝাবুঝি করুন। প্রসঙ্গক্রমে বলি এই যে দাবিতে আন্দোলন আমি যদি বুঝে থাকি, উনি একসময় আমাদের কাছে আসছিলেন, তাতে ওনারা বলতে চান যে পরিমাণ টাকা আমাদের বিদেশে গেছে এইটা যদি আদায় করতে পারি, সেটা যদি আমি গরিব মানুষকে দেই তাহলে গড়ে এত টাকা ভাগে পাবে। এটা যে জেনারেল, আমি হলে ওই পর্যন্ত বক্তৃতা করে বলতাম যে পুরো সোসাইটি পাল্টানোর কাজ করে। এখন উনি এখানে আমি বলছি দেবে, হ্যাঁ আমি সেটাই বলছি যে 1 লাখ থেকে 1 কোটি আমিও পড়লাম। তাহলে এইটা কেন হলো এটা ওনাকে রিভিজিট করতে হবে, এটা কারেক্ট না। এবং শুধু এখন আগের রেজিম শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় উনি রংপুর এবং বিভিন্ন জায়গায় যখন এই ধরনের অ্যাপ্রোচে গেছেন, ওনাকে কিন্তু ওইখানে স্থানীয় ইউপি চেয়ারম্যানরা বেঁধে রেখেছিল, থানা পুলিশও করতে হয়েছিল আগে আমি জানি। সুতরাং এইটা একটা, সুতরাং আমার মনে হয় এটা উনি সহ আমি মনে করি যদি কেউ পজিটিভ আন্দোলন করেন, কি করেছেন জানি না, এটা নেপথ্যে খুঁজে বের করে বলি, তাইলে সেটাও আমাদের অ্যাপ্রোচটা ভাবা দরকার। এটি একটা। আমার এই পয়েন্টে আর একটা বক্তব্য হচ্ছে যে এইটা একটু আন্দোলন সংগ্রামে আমরা অন্ততপক্ষে রাজনৈতিক কর্মী হিসেবে ধরেন বোঝার জন্য বলি, আমরাও যদি কোনো একটা প্রোগ্রামের টার্গেট ঠিক করি, আমরা কিন্তু যেখানে করব তার উনি ওই যে সিকোয়েন্স শব্দটা তো আপনি বলছেন যে আমরা তার আগে পরে স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিবেচনা করি, কিন্তু যখন এইটা আসছে যে সময় এই প্রোগ্রাম, এবং উনি কিন্তু ওনার অর্গানাইজিং ক্যাপাসিটি ডিফারেন্ট টাইপ,
আমরা মানি না মানি অন্য, টাকা দিয়ে আসুক না আসুক তিনি তার মতো উদ্দীপ্ত করতে পারেন, কিন্তু যখন এইখানে আসছে তখন তো আমরা গণ অভ্যুত্থানের পর এখানে নানা ধরনের সংকট, ঢাকা শহরে একটা অস্থিতিশীল পরিস্থিতি, মানুষ মনে করতেছে বা কেউ কেউ মনে করতেছে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় সেইটা কেন উনি, এটা আমার প্রশ্ন ওনার কাছেও, কারণ ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়নি বা কে কে অ্যারেস্ট হয়েছে জানি না, এটা পুলিশ প্রশাসন সরকার তাকে রেখে কেন করবে না? তাতে তো অনুমতি নিতে হবে। যেমন আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে একটা কথা বলি, ভাইকেও বলি, আমার যেমন কমিউনিস্ট পার্টির উদ্যোগে আমরা একটা সমাবেশ করার জন্য যে ডেট করেছিলাম, ইচ্ছা করে আমি ডেটটা বলছি না, আমি গতকাল যখন পাঠালাম পূর্ত অধিদপ্তরে তখন বললো এই ডেটগুলো বুকড। তা আমি অফিসিয়ালি ডেট আমার আছে, কিন্তু আজকে আমি অন্য একটা ডেটে বুকিং দিয়েছি, তার মানে এটা অফিসিয়ালি আমি পাল্টে দেবো। কেন? কারণ ওই ডেটে আমি জায়গা পাচ্ছি না, কারণ আমাকে পুলিশ জানবে, কারণ এটা তো আমাকে কিছু আইনগত পজিশন আছে, না জানলে তো হবে না, কারণ ওইটা আমার বড় জমায়েত হবে, পুলিশ জানবে, সরকার জানবে, প্রচার প্রোপাগান্ডা হবে সব। তো এইটা আমি জানি না যে কেন ওনার গ্যাপ হলো। তা আমার মনে হয় যে, কিন্তু আমি এটা আমার ব্যক্তিগত কথা, যে এইখানে উনি পুরো অস্থিতিশীল করার অন্য কিছু উনি করতে চেয়েছেন, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু এর নেপথ্যে নিশ্চয়ই খুঁজে বের করা দেখা দরকার, যদি আরো কিছু থাকে দেখবে। কিন্তু আমার ব্যক্তিগত বিলিভ যে এইটা অন্ততপক্ষে মোস্তাফা আমিন ভাইয়ের কাছ থেকে এটা আশা করি না, কারণ উনি দীর্ঘদিন ধরে স্বৈরাচারের অবসানের জন্য লড়াই করে, এবং আমি তো বললাম আগের রেজিমেও কিন্তু ওনাকে ইউনিয়ন পরিষদের যে আওয়ামী লীগের এলাকার পান্ডারা, শব্দটা আমি উচ্চারণ করলাম, তাকে একেবারে খুব অন্যায়ভাবে বেঁধে রেখে খুব অপমানজনক কাজ করেছে। পরে আমরা জানাজানি করে এলাকা থেকে খবর টবর, যেটা রংপুর অঞ্চলের কথা বলছি, যে না উনি এরকমের লোক না, হয়তো এক একজনের বক্তৃতার স্টাইল, তাতে ভুল হইতে পারে, ভুল বুঝাবুঝি হইতে পারে, সেটা করা উচিত না। এরপরে ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ হলে আমি ওনার হয়তো বয়সে জুনিয়র হলে ওনাকে বলেছি যে আমিন ভাই এগুলো আপনাকে আরও স্বচ্ছতার সাথে করা উচিত, কোথাও যাতে ভুল বুঝাবুঝি না থাকে। আমি আশা করব সরকার এবং যে ঘটনা হয়েছে সেইটা যাতে করে বাস্তব উদ্দেশ্য কি সেটা একটু রিভিজিট করে দেখেই এ ব্যাপারে সমাধান হওয়াটা দরকার বলে আমি মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। আমরা গণ অভ্যুত্থানের পরপরই দেখেছি কখনো জুডিশিয়াল কুয়ের অভিযোগ, কখনো সেক্রেটারিয়েট কুয়ের অভিযোগ, কখনো আবার অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের অভিযোগ আমরা শুনেছি, কখনো আনসার বিদ্রোহ, এবং সকল আন্দোলন এবং বিদ্রোহের ক্ষেত্রে ধরেই নেওয়া হয়েছে যে পতিত স্বৈরাচারের কোনো না কোনো হাত রয়েছে। আমরা কি ঘটনাকে সরলীকরণ করছি, আর এই অভিযোগের তীর ছুটতে যে আমরা কি ঘটনার গভীরে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছি? আচ্ছা, দুটো জিনিস। এখন একটু আগে আমি জাস্ট আগের ঘটনার উদাহরণ দিয়ে বলি যে ঘটনার পেছনে যে ঘটনা থাকতে পারে, সো উই ক্যান অ্যাকচুয়ালি সি দ্যাট। একটু আগে যে ঘটনাটা বলা হলো ওই যে টাকা নিয়ে আসে, দেখুন এখানে আমি ওইটা থেকে তারপরে এখানে আসি, তাহলে জিনিসটা বোধহয় পরিষ্কার হবে। ডিমান্ডটা যদি ভালো হয় যে সরকারের পাচার হয়ে যাওয়ার টাকা সেইটা গণমানুষের মধ্যে বিতরণ করে দিচ্ছে, এইটা হচ্ছে ডিমান্ডটা। সমস্যাটা হচ্ছে ইন্টেনশনটা যদি হয় বা একটা ফলস প্রমিস যদি থাকে যে আপনাকে হচ্ছে কি আমি নিয়ে আসছি, এখানে আসার পরে হচ্ছে কি আপনি এখন আপনি টাকাটা পেয়ে যাবেন, তাহলে নোয়িংলি আপনি একটা ফলস প্রমিসের ভেতরে কাজ করছেন, তখন কিন্তু আসলে এটা দেখার প্রয়োজনীয়তা এসে পড়ে যে এই কথাটা আসলে কেন বলা হচ্ছে। সো এই প্রশ্নটার কিন্তু উত্তর বের করলে আমরা বুঝতে পারবো যে এটা কি সিম্পল একটা মিস্টেক, ভুল, নাকি এখানে আসলে ইন্টেনশনালি জিনিসটা করা হয়েছে। আর অস্থিতিশীল সময়কেই কেন বেছে নেওয়া? রাইট, মানে আমি এটা থার্ড পয়েন্টটা যেটা বলছেন, টাইমিং। আপনি কোন সময়টায় করছেন? আপনি একটা স্বাভাবিক সময়ে আপনি নিয়ে আসছেন, আপনি একটা গণসমাবেশ করতে যাচ্ছেন, নো ওয়ান, কেউ বোধহয় কোনো প্রশ্ন করতো না। এমন একটা সময় যখন তার আগের দিন আমরা দেখলাম কারণ বাজারে এই ঘটনাটা ঘটছে, পুরান ঢাকায় এই ঘটনা ঘটছে, এই সময় আপনি শাহবাগে এবং আরও জায়গায় নিয়ে আসলেন যেটা খুব সেন্সিটিভ একটা জায়গা, সেই প্রশ্নটা চলে আসে। 3 নম্বর হচ্ছে জায়গা, আপনি কোন জায়গাটায় নিয়ে আসতেছেন এবং সেই জায়গাতে আনার পেছনে হচ্ছে কি আপনার উদ্দেশ্য আছে কিনা। তাহলে এই ইন্টেনশন, টাইমিংটা, প্লেস। এখন দেখুন যে আগের যে ঘটনাগুলোর কথা আমরা শুনে আসছি সেটাকেও যদি আমরা এই 3টা ক্রাইটেরিয়াই দিয়ে হচ্ছে যদি বিচার করি, জুডিশিয়াল কুয়ের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসিটাকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক মতো কাজ করছে না, সরকারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর ফলে মানে এই সরকারের লেজিটিমেসি আসছে কোথা থেকে? আমরা তো কোনো নির্বাচনের মাধ্যমে সরকারকে আনিনি, এই সরকারকে আনা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তীতে বাস্তবতায় তারা বেসিক্যালি হচ্ছে গিয়ে কিছু উদ্দেশ্য সাধন করার জন্য মানুষের একটা অ্যাকসেপ্টেবিলিটি বা অ্যাপ্রুভাল তার আছে। তো সরকারের এই মানুষের কাছে গ্রহণযোগ্যতা যতদিন থাকবে তত বেশি হচ্ছে তার লেজিটিমেসি থাকবে। তার যদি হচ্ছে গিয়ে গ্রহণযোগ্যতা কমতে থাকে তাহলে হচ্ছে তার লেজিটিমেসি কমবে। অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সি এরা যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে কিন্তু আপনার অ্যাকসেপ্টেবিলিটিটা কমবে, অ্যাকসেপ্টেবিলিটিটা যদি কমে তাহলে লেজিটিমেসি কমবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে গিয়ে আমরা যে কথাটা বলছি যে এর আগের রেজিমের বা এখানকার একটা সরাসরি উদ্দেশ্য থাকতে পারে সেই জায়গাটা, কিন্তু
একই সাথে হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে, যেমন আমরা যখন হচ্ছে গিয়ে এই অটোরিকশার যে আন্দোলনটা দেখলাম, সেখানে যে ইন্টেনশনের যে গল্পটা, সেটা কি আসলে ওই ইন্টেনশনের সাথে যায় কিনা, এইখানে কিন্তু হচ্ছে গিয়ে মানুষের জীবন জীবিকার প্রশ্ন চলে আসছে। আমরা যখন হচ্ছে গিয়ে এরকম, আমার মনে হয় যে প্রত্যেকটা আন্দোলন আমরা যদি ওই সরলীকরণে যাই যে সকল কিছু এই জায়গায় হচ্ছে, তাহলে একটা ভুল হচ্ছে যেটা, যেগুলো আসলেই ওই ঘটনা ঘটছে সেগুলোকে আমরা ওভার রিয়াক্ট করছি, যেগুলো হয়তো আসলেই হচ্ছে গিয়ে মানুষের অনাস্থা কিছু ক্ষেত্রে, মানুষের অনাস্থা না, মানুষের ক্ষোভ কিছু ক্ষেত্রে, মানুষের হতাশা কিছু ক্ষেত্রে, সেটার যখন প্রকাশ ঘটছে তখন আমাকে হচ্ছে কি আসলে সেইটা অ্যাড্রেস করতে হবে। কারণ সেটা যদি আমি অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু ওই যে যেটা বললাম যে গ্রহণযোগ্যতা আপনার আরও কমবে, আপনার গ্রহণযোগ্যতা যখন আরও কমবে তখন হচ্ছে গিয়ে আপনি ওই লেজিটিমেসি হারাবেন, তত বেশি হচ্ছে আপনার সংস্কার করার ক্ষমতা হচ্ছে গিয়ে কমবে। তাহলে প্রত্যেকটা আন্দোলনকে আমরা এই 3টা ক্রাইটেরিয়া দেখি, ইন্টেনশনটা কি, টাইমিংটা কি, কোন জায়গাটায় হচ্ছে গিয়ে তারা আসছে। এইখানে যখন পার্থক্যগুলো আমরা দেখব, তখন কিন্তু আমি আন্দোলনগুলোকে আলাদা আলাদা করতে পারবো। সো সরলীকরণ থেকে বের হয়ে এসে, কারণ দেখুন যে কোনো সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক থাকে, সে আশা আকাঙ্ক্ষা সবসময় পূরণ করা সরকারের পক্ষে সম্ভব হয় না। এই সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা আরও বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, যখন আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে, তখন ওই আশা ভঙ্গ হলে ক্ষোভটা বা দুঃখটা আরও বেশি থাকে। কোনটা ওই ইন্টেনশনালি সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে, আর কোনটা হচ্ছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেইটা বুঝতে হবে। কারণ ওই যে যেটা বললেন যে এর মানে কিন্তু ষড়যন্ত্রকারীরা নেই, সেটা আমি বলছি না, কিন্তু ষড়যন্ত্রকারীরা যদি ওই জেনুইন গণরোষটাকে ব্যবহার করে, তাহলে কিন্তু সরকারের জন্য সেটা বিপজ্জনক হবে। সো যেইটা হচ্ছে গিয়ে এই জায়গায়, সেটাকে থামাতে হবে, আর যেটা হচ্ছে গিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো বিচার করা মেবি একটা রাস্তা দেখা। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। যেমনটি আসলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত বাড়বে। নির্বাচন কি আসলে বিদ্যমান সকল সমস্যার সমাধান করতে পারবে? না, একেবারে সহজ উত্তর। নির্বাচন মানেটা কি? নির্বাচন মানে হচ্ছে যে দেশ শাসন যারা করবে, আমাদের সংবিধান বলছে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে। নির্বাচন তো এই কারণে। এখন একটা নির্বাচন হলে কারা ক্ষমতায় যাবে তার উপরে নির্ভর করবে যে তিনি গণমানুষের সমাধান করবেন না কোথায় করবেন। ধরেন বড় লোকের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে গেল, নির্বাচন যদি ভালো হয় তাহলে তো আপনার তার স্বার্থ রক্ষা করবে। গরিবের প্রতিনিধি হলে তার সমর্থন করবে, বা মিক্সড নির্বাচিত হলে তারা করবে। সুতরাং আপনি এক বাক্যে নির্বাচনের সব সমস্যার সমাধান ওটা আশা করতে পারে না। কিন্তু এইখানে আমার বিবেচনায় যে কারণে নির্বাচনের কথাটা আসছে, একটু মনে রাখা দরকার, আমাদের এখন তো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটা, ধরেন যদি নির্বাচিত সরকার বলতে তার টাইম হচ্ছে 5 বছর, সে কিন্তু তার একটা মেকানিজম থাকে, সেইটা মিলাই সে কিভাবে কাজ করবে, কিভাবে এটা ট্যাগেল দেবে, তার একটাই থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো দলীয় সরকারও না। যদিও এইবারের সরকারের সবচেয়ে বড় বিউটি হচ্ছে সবাই, একমাত্র পতিত গ্রুপ ছাড়া সবাই তাকে আমরা সমর্থন করছি। এত বড় সমর্থন, কিন্তু তাহলে সমর্থন দিয়ে হয় না, তাহলে অনেকগুলো মেকানিজম লাগে। সবার সমর্থন নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু প্রশ্ন হলো 3 মাস পরে এসে সবার পূর্ণ সমর্থন কি এখন পর্যন্ত সরকার ধরে রাখতে পেরেছে কিনা? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, আপনারাই বলছিলেন যে আপনাদের পূর্ণ সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু 3 মাস পরে এসে এখন আসলে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়াটা কেমন? আমি দুইটা কথা বলি, আগে যেটা ধারাবাহিক ছিল একটু বলে শেষ করে আমি 3 মাসের পয়েন্টে পরে আসছি। আমি যেটা বলছিলাম, তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকার, তো তার যদি বুঝতো যে আমি এতদিন থাকছি 5 বছর, তাহলে কিন্তু সে প্রত্যেকটা পদক্ষেপ 5 বছর জন্য একটা নেটওয়ার্কিং করতে পারতো। সেটা যেহেতু নাই, তাইলে একটা বড় কাজ, আবার অতীত দিনের অন্তর্বর্তীকালীন সরকার না যে 90 দিন ইলেকশন করে চলে যাবে। একটা হচ্ছে নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার পূর্ণ করতে হবে। ধর নির্বাচন ব্যবস্থা সংস্কার, একটা বিচার, পুলিশ, জনপ্রশাসন, আর অনেকগুলো কাজ আছে বিগত সরকারের সময় সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। কারণ প্রতিষ্ঠান না যদি গড়ে তুলতে পারি, আমি কিন্তু এই ব্যবস্থাটা টিকে থাকবে। তো এই সরকার পুরোটা পারবে না মানে আর সংস্কার তো চলমান প্রক্রিয়া।
আমরা বলেছি ওইটা উনি রিকমেন্ডেশনটা করে যাক ঐক্যমতের ভিত্তিতে। তাহলে সেই জন্যও কিন্তু একটা দরকার নির্বাচিত সরকার। ওইটা যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ওইটা দেরি হলে আমিও এটা বলি যে যত আমরা ওই পয়েন্টে দেরি করব তখন দেখবেন নানা শক্তি নানা তরিকা নিয়ে আসবে। এই যে আপনি সাম্প্রতিক আন্দোলন এবং এইখানে ওইটা নিয়ে আর যাচ্ছে না, কারণ উনি যেখানে শেষ করেছেন আমি বিবেচনা করি কারেক্টলি বলেছেন, ওই ধাঁচে বিবেচনা করবেন। আর 3 মাসের কথা বললেন, আমি তো খুবই স্বাভাবিক দেখি, প্রশ্নটা খুবই কারেক্ট। ওই যে আমরাও ওই সরকারকে বলছি আপনি দেরি করেন না কেন, তারও কারণ এইটা, কারণ ইচ্ছা করলেও তো সে সব পূরণ করতে পারবে না। কারণ এই সময় দেখেন জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যটা বাদ দেন। তারপরে এই যে উনি কিন্তু কথাটা বলেছেন, আমি রিপিট বারবার করছি সময়ের বিবেচনায়, সব পজিশন নিয়ে আছে। আর মানুষ মনে করছে সব পজিশনে সে দাবি করে কিছু একটা যদি হয়ে যায়। কারণ যখন সে দেখে 18 তলায় ছাত্ররা উঠে কি বলে বিনা পরীক্ষায় পাশ করে গেল, অনেকে তো মনেও করতে পারে যে আমরা যে দ্রুততার সাথে করি। সুতরাং আপনি যদি একটা নির্বাচনকে সামনে না রেখে ওইরকম টার্গেট ফ্রেম না করেন, দিন যত যাবে আপনি অনেকে আরো বেশি, কিন্তু আর এটা আমাদের কথা না, যারা গবেষণা করেন তারাও বলে যে 1 বছর একটা সরকার যদি থাকে যত ভালো হোক না কেন, তাহলে তার পরিস্থিতি নিচের দিকে নামতে থাকে। এবং এই নামতে থাকলে আমাদের ভয় কোনটা জানেন? এই কথাটা ভয় আমি আগের রাউন্ডে বলেছি, কারণ একটা এইখানে পতিত স্বৈরাচারী শক্তি আছে, মানে এটা অপশক্তি বলা উচিত। আমি বলি যে দীর্ঘদিন ধরে এই অগণতান্ত্রিক শাসন অনেকগুলো অপশক্তি দেশের মধ্যে গড়ে উঠেছে, ভূ রাজনৈতিক কারণে, নানা কারণে বাইরের অপশক্তি আছে, তারা তো অস্থিতিশীল করতে চাইবেই। সুতরাং অস্থিতিশীল সেইটাকেও যদি ট্যাগেল দিতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দল এবং যারা ছাত্রবন্ধুরা আন্দোলনে ছিল এবং অন্য চিন্তক মানুষের একটা ঐক্য করে তুলতে হবে। সেই ঐক্যবদ্ধ বিবেচনা থেকে যে কোনো সংকট মোকাবেলা করবে ঐক্যবদ্ধতা, আর ওই একটা নির্বাচন, কারণ নির্বাচিত সরকারই তো প্রধান বিষয়, সেই টার্গেটটা করতে হবে বলে আমরা মনে করি। আর না হলে ওই যে 3 মাস বললে এটা হবে। এবং আমি একটা খালি এই কথাটুকু বলে যাই, এত সংস্কারের কথা বলছে, এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, আপনি পুরো একটা বাজার ব্যবস্থার সংস্কারটা কেন হচ্ছে না, এই প্রশ্ন যদি করি কে উত্তর দেবে? আপনি জিনিসপত্রের দাম কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? কেন উৎপাদন খরচ কমছে না? কেন গ্রামের কৃষকও খুশি হচ্ছে না আর আমি ক্রেতাও খুশি হচ্ছে না? কারণ তিনি যে দামে বেচে আমি অনেক দামে কিনতেছি, তারও লাভজনক দাম পায় না, আমি বেশি দামে কিনি, ফড়িয়ারা টাকা নিয়ে যাচ্ছে। আর আমদানি যেটা করি, সিন্ডিকেট এখনো ভাঙা গেল না। তা আপনি তো সংস্কারের এই ধরনের কাজ করে যদি দৃশ্যমান কতগুলো ভূমিকা পালন করতে পারতেন, তখন আপনি করতে পারতেন। দিন যত যাচ্ছে বরঞ্চ আপনি কি দেখলাম, আপনি দেখেন, বরঞ্চ আমরা দেখতেছি ওনারা সারেন্ডার করতেছেন ব্যবসায়ীদের কাছে। মানুষের মানে কি বলবো, যে ক্রেতা সাধারণকে তার সুযোগ দেওয়াটা পারছেন না। আমি পারা করি না, এটা তাকে আমি অপরাধী করছি না এই কারণে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছ থেকে তো আমি এত প্রত্যাশা করি না, তার তো এই মেকানিজম না। সেইটা আমি প্রত্যাশা করতাম নির্বাচিত সরকার, সে যদি দায়িত্ব পালন না করতাম, আমি কিন্তু তার বিরুদ্ধেই ওই মুভমেন্টটা আমি শানিত করতাম। আমি তো পারছি না এই সরকারের বিরুদ্ধে এই মুভমেন্ট করতে, কারণ আমি তো বললাম যে এই সরকারের আমরাও সমর্থক, আমরা তো চাই সে যেন ফেল না করে, সে তার যথাযথভাবে দায়িত্ব পালন করে, সে তার ভালোভাবে চলে যায়। এই মুহূর্তে কেমন না বোঝাপড়া যদি বলেন, এই কথা আর কি বলবো, বোঝাপড়া তো ওনারা কি শুনতে চান? সব বোঝাপড়া করে করতে চান ওনারা? তো আমি দেখি এখনো কাগজে কলমে বোঝাপড়া করছে। ওই যে কতগুলো সংস্কার কমিটি করে দিছে, বলছে তারা রাজনৈতিক দলগুলোর সাথে এখন আলোচনা করবে না। আবার কেউ কেউ আমাদের চিঠি দিছে যে আমাদের কথা ইমেলে পাঠাইতে পারি। তা আমরা বলেছি ইমেলে পাঠাইটাই কোনো সংলাপ হয় না। সংলাপ করবেন ডিসেম্বর বা জানুয়ারিতে করার পরে, তখন বলছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কোন ধরনের সংলাপ আমরা জানি না, অফিসিয়াল কথা বললে বলছে কর্মশালা। এবং আমি কিন্তু পরিষ্কার ভাষায় আপনার এখানে বলেছি কিনা যেন আবারও বলি, এই এনজিও স্টাইলের কর্মশালা দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললে এটা একটা ভুল পদক্ষেপ। কেন? আপনি জানেন এনজিও বলে কি 10টায় আসেন মিটিং, 10:30 পর্যন্ত চা খাওয়া, তারপরে 1.5 ঘন্টার আলোচনা, পরে রিকমেন্ডেশন। কিন্তু প্রত্যেকটা ঘটনায় আমি জাস্ট একটা ছোট্ট সাধারণ উদাহরণ দেই, ধরেন বোঝার জন্য, এইবারের একটা নির্বাচনের ব্যাপারে একটা বড় আলোচনা আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, আবার কেউ কেউ বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আবার ধরেন অন্য আলোচনা না ভোট রিকল বহু আছে। তাহলে ধরে নেন এইখানে আমরা 3 জনই আছি, ধরেন আপনি একটা বললেন, আমি একটা বললাম, উনি একটা বললো। তা আমরা যদি পরস্পর আলোচনা করতে পারি সংলাপ, তাইলে এর কোনটা ভালো কোনটা মন্দ বিবেচনা করে কিন্তু অনেক পয়েন্টে আমরা একমত হতে পারি। কিন্তু আপনি খালি একটা কর্মশালা একদিনের করে পারবেন না, এরকম কিন্তু কয়েকশো পয়েন্ট হবে এক একটা সংস্কারের। সুতরাং এইটাকে রাজনৈতিক দল এবং ওনাদের আস্থায় নিলে, আমরা বলেছিলাম শুরুতে এই কাজটা করেন, ওনারা এটা করেন নাই, ওনারা মনে করছেন। সুতরাং সেই অর্থে সব পয়েন্টে বোঝাপড়া বলে আমি মনে করছি না। শেষের একটা কথা বলে শেষ করি, বোঝাপড়ার কথা যেহেতু তুললেন, দেশে এ ধরনের সংকট হলে, হ্যাঁ, আমি এই যে
মাস্টার সাহেবের কথাই বলি, উনি যেটা বলতে চাইলেন আমি জানি না, পরে জিজ্ঞেস করেন উনি কি উত্তর দেবে। আমি তো মনে করি যে এই ধরনের দেশের সংকট হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ডায়ালগ করা যাতে করে এই সংকট সমাধান কিভাবে করব। কারণ ভুল বোঝাবুঝি থাকলে তো আমরা পারবো না মানে কি, আমরা তো যথাযথ জায়গায় যেতে পারবো না, কারণ আমরা তো এই সরকারকে ফেল দেখতে চাই না, আমরা তো পাশ দেখতে চাই। আমরা সরকারের মেয়াদ দিয়ে নানা বিতর্ক দেখছি এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, এমনটি অভিযোগ শোনা যাচ্ছে। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাবে। এখন আমি যেটা বলবো সেটা আনফর্চুনেটলি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দরই পছন্দ হবে না, এবং আদর্শভিত্তিক রাজনীতি যারা করেন তাদেরও পছন্দ হবে না। তারপরে আমি কথাটা বলি, দেখুন আমরা যখন রাজনীতিটাকে একটু স্টাডি করার চেষ্টা করি, আমরা জিনিসটাকে দেখি এইভাবে যে প্রত্যেকেই তার নিজের ইউটিলিটি বা তার নিজের স্বার্থ থেকে হচ্ছে গিয়ে কাজ করেন। গণ অভ্যুত্থানটাও এক অর্থে যে রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো তার নিজের পছন্দের জায়গা থেকেই একটা একমতের জায়গায় পৌঁছেছেন, কারণ তারা যে পয়েন্টে পৌঁছেছেন সেটা তাদের সবার জন্যই উপকারী। বিএনপির জন্য যদি চিন্তা করেন তাহলে সরকারের পতন তাদের জন্য উপকারী, জামাত ইসলামের জন্য উপকারী, ছাত্ররা যারা আন্দোলন করেছেন তাদের জন্য উপকারী। সো এই যে আমরা একটা কমন গ্রাউন্ড, একটা কমন আন্ডারস্ট্যান্ডিং যেটা দেখেছি, এটা হচ্ছে ওই মুহূর্তে তাদের সবার জন্য একটা উপকারী অবস্থা। কিন্তু সময় যত যেতে থাকবে সবারই তো যার ইন্টারেস্টে পার্থক্য চলে আসবে। বিএনপি খুব পরিষ্কার কথা, এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যত বেশি দেরি করবেন তত বেশি হচ্ছে গিয়ে বিএনপি তার রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে নিয়ন্ত্রণ হারানোর একটা সম্ভাবনা দেখা দিবে, কারণ ইতিমধ্যে চাঁদাবাজি এবং অন্যান্য কথাবার্তাগুলো শুরু হয়েছে, তার মানে বিএনপির জনসমর্থন কমতে থাকবে। তাহলে বিএনপির ইন্টারেস্ট ইলেকশনের দিকে। ছাত্ররা জানে এই আন্দোলনটা করা হয়েছে একটা সংস্কারের জন্য, এবং এই সংস্কারটা তাদের স্বার্থে তাদের ইসের জন্য দরকার। তারা চাবে যে নির্বাচনটা হওয়ার আগে এই সংস্কারের ব্যাপারগুলো চলে আসবে। তাহলে এই যে পার্থক্যটা থাকবে, পার্থক্যটা খুব স্বাভাবিক। এই পার্থক্যটা থাকা কারণ যে যার নিজস্ব ইন্টারেস্টের জায়গা থেকে হচ্ছে গিয়ে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে প্রথমত মুখে যে যাই বলুক না কেন যে আমরা এই সরকারের প্রতি সমর্থন রাখছি, একটা অন্তর্নিহিত উদ্দেশ্য বা গোল কিন্তু থাকছে। সেই অন্তর্নিহিত গোল বা উদ্দেশ্যটা যখন একটা কমন বিন্দুতে পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত এই পার্থক্যটা থাকবে। সো দূরত্ব হওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রশ্নটা হচ্ছে এগেইন, সরকার কি ম্যানেজ করতে পারছে? সরকার যতক্ষণ পর্যন্ত ম্যানেজ করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে সংস্কার চালাতে পারবে, সেই সংস্কারের গ্রহণযোগ্যতা থাকবে। সরকার যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে নির্বাচনের সম্ভাবনা বাড়বে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ সাহেব, ধন্যবাদ জানাচ্ছি জনাব রুহিন হোসেন প্রিন্স। শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।